স্টার্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন আশা করি এখন শেয়ার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু গতদিন আমাদের কিছু অংশ রেকর্ডেড ছিল না, সেহেতু আমি আবার শুরু থেকেই এই অংশটা শুরু করছি। HTML এর অংশ যেটা, এটা আমাদের রেকর্ডেড ছিল না। আচ্ছা, প্রথমে দেখেন HTML করার জন্য আমরা কি করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটা অবশ্যই সিকিউর জায়গায় করবেন, আমি ডেস্কটপের উপরেই আপাতত করছি। তবে চেষ্টা করবেন কোনো একটা ড্রাইভের ভেতরে করার, যেন কোনো কারণে উইন্ডোজ যদি ফ্লাশ খেয়েও যায় তাহলে ডেটাটা নষ্ট না হয়। ঠিক আছে, অনেক কাজ করার পরেই দেখা যাচ্ছে আপনার ডেটাটা ফ্লাশ হয়ে গেছে, উইন্ডোজটা কোনো কারণে উইন্ডোজ চলে গেছে, তখন আপনার আবার হচ্ছে ডেটাটাও চলে গেছে। তবে আমি ওয়ার্ক ফ্লোর জন্য যেটা করি সেটা হচ্ছে গিটহাবের নাম হয়তো অনেকেও শুনেছেন। আমাদের কোডগুলো গিটহাবে থাকে। যখন আপনারা আরও নেক্সটে যাবেন তখন হয়তো গিটহাবও আমি দেখাবো। গিটহাবে সেভ থাকে, যে জন্যে আমি যেখানেই রাখি কোনো ইস্যু না, আমার কোডটা চলে গেলেও আমি আবার গিটহাব থেকে ওটাকে নিতে পারি। তবে এটা হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্টের সময় আমরা গিটহাব ব্যবহার করি, HTML এ আমাদের প্রজেক্ট খুব কম। আচ্ছা, এখানে দেখেন যে প্রজেক্টের নাম দিয়ে আমরা একটা ফোল্ডার করে রাখলাম, আমি জাস্ট HTML বলে লিখে রাখলাম এখানে। ওকে, এখন দেখেন যে আমরা শুরুতেই যেটা শিখব HTML এবং CSS, তাই না? সবাই কাইন্ডলি একটু কথা বলবেন, সবাই একটু ইন্টারাকশনে থাকবেন, ইন্টারাক্ট করবেন আমার সঙ্গে, তাহলে আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা বুঝতে আমার সুবিধা হবে। ওকে। হ্যাঁ ভাই, কথা ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আজকে আমি আমার পুরনো যে কম্পিউটারটা আছে এটার থেকে কানেক্টেড আছি। আমার নতুন কম্পিউটারটা একটু আপগ্রেডের জন্য গেছে, কিছু জিনিস যেটা আমি চেয়েছিলাম ওনারা কোনো ভুল বোঝাবুঝির কারণে অন্যটা দিয়েছে, যেটার পারফরমেন্স অতটা ভালো আসতেছিল না, এই জন্য আবার আপগ্রেডের জন্য এটা গেছে। ওইটা হয়তো আগামী পরশু থেকে আবার আমি চালু করব, আগামীকালকে এটাই চলবে। আচ্ছা, যেহেতু আমরা HTML এবং CSS করব, আমাদের শুরুতেই ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ফাইল ক্রিয়েট করে নেওয়ার আগে আপনি উইন্ডোজ 10 বা 11 বা 8 বা 7 বা XP বা যেটাই চালান না কেন সেটার কিছু কনফিগারেশন ঠিক করে নেবেন। আমার ক্ষেত্রে আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি। উইন্ডোজ 11-এ আমি এইখানেই এই অপশনটা পাচ্ছি, ভিউতে গিয়ে সেটিংস, শো থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা আপনাকে ইনেবল করে নিতে হবে। খেয়াল রাখবেন, এটার নাম হচ্ছে ফাইল নেম এক্সটেনশনস, অর্থাৎ একটা ফাইল কি নামের তার যে নেম অ্যাপিয়ারটা লাস্টে নামের সঙ্গে যেই কিছু বৃহৎ অংশটা থাকে সেটা আমরা দেখতে পাবো। যেমন এখানে যদি দেখি, আমি লিখলাম ইন্ডেক্স, দেখুন এখন ইন্ডেক্স ডট টেক্সট, এই ডট থেকে টেক্সট পর্যন্ত যে অংশটা এটাকেই আমরা বলতেছি এই যে ফাইল নেম এক্সটেনশন, অর্থাৎ নামের যে শেষ অংশ, ফাইলের নামের শেষ অংশটাকে আমরা এখানে ইনেবল করে দিলাম। ইনেবল যদি না করে দিই তাহলে দেখেন এখানে জাস্ট ইন্ডেক্স লিখেছি, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং যখন এডিট করতে যাচ্ছি ফাইলের নাম, তখনও আমরা কেবলমাত্র এটাই এডিট করতে পারতেছি। এইটা কেন আমাদের প্রয়োজন ইনেবল করাটা, যদিও আরও অনেকভাবেই এটা করা যায়, তবে কুইক টাস্কের জন্য, দ্রুত গতিতে কাজ করার জন্য এটা ইনেবল করা থাকলে আমার HTML ফাইল দরকার, আমি এখান থেকে HTML এটাকে ডিক্লেয়ার করে দিতে পারলাম। এইবার দেখেন আমার আরেকটা CSS ফাইল দরকার, আমি লিখে দিলাম style.css। কথা ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, এখন এটা আমাদের যে আছে কোড এডিটর আছে, ভিজুয়াল কোড এডিটর,
সেখানে গিয়ে আমরা এই যে এখান থেকে যদি পেন ফোল্ডারে ক্লিক করি এবং যে লোকেশনটা আমরা রেখেছি, আমার ক্ষেত্রে আমি ডেস্কটপে রেখেছি, এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করে দিলেই দেখেন এখানে আমার ওয়ার্ক স্টেশনটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি যে কোনো ফাইল ওপেন করে কাজ করতে পারবো। আরও পিস্ট হলো আমি এখান থেকে মাল্টিপল ফাইল ওপেন করে এটাকে দুই পাশে রেখেও কাজ করতে পারবো, আবার ফাইলকে আমি এক্সটেন্ড করেও কাজ করতে পারবো। এখানে সিএসএস লিখছি, এটা বড় হয়ে গেল, এখানে এইচটিএমএল লিখছি, এটা বড় হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের যার যার কাজের সুবিধা মতো এটা করতে হবে আর কি। আচ্ছা, এখন দেখেন এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা ট্যাগ কি জিনিস সেটাকে বুঝিয়েছিলাম, তাই না? মনে আছে সবার? ট্যাগ কি জিনিস বলেছিলাম, এটা কে কে বলতে পারবেন? কার কার মনে আছে? একটু হাত উঠান তো দেখি, একটু হ্যান্ড রেজ করেন তো। কারোর কি মনে নাই, নাকি আমার কথা একটু লেটে যাচ্ছে আপনাদের কাছে? মনে নাই। আচ্ছা, এইচটিএমএল ট্যাগের জন্য আমরা যে W3 স্কুল এখান থেকে দেখিয়েছিলাম এবং ট্যাগ কি জিনিস এটা বলেছিলাম, সেটা হচ্ছে 3 নম্বর ভিডিওতে। এই তিন নম্বর ভিডিওটা আপনারা আরেকবার কাইন্ডলি দেখে এখানে যে ইয়েটা আছে, ওই ভিডিওতে যে অংশটা লাস্টের দিকে আমরা দেখিয়েছিলাম যে ট্যাগ কি, সেটা আপনারা করবেন, একটু দেখে নেবেন। প্লাস এখান থেকে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি যেখানে প্রত্যেকটা ট্যাগ এবং ট্যাগের যে ইউজ সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। কথা বোঝাতে পেরেছি? আমি এইটা আমাদের কমিউনিটিতে এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। এখান থেকে যদিও আমরা এত সমস্ত ট্যাগ ব্যবহার করব না, অনেক ট্যাগ আছে এখানে খুবই কম ব্যবহার হয়, বেশিরভাগ আর কি কম ব্যবহার হয়, অনেক কম। যেগুলো কমনলি আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে প্রয়োজন পড়বে আমরা জাস্ট সেগুলোই এই কোর্সে শিখব, কেননা আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এখানে এইচটিএমএল সিএসএস জেকিউরিতে প্রফেশনাল হতে আসিনি, আমরা এখানে শিখতে এসেছি ওয়ার্ডপ্রেস। ওকে, আমি এটা পোস্ট করে দিচ্ছি এখনই। এখান থেকে আপনারা ট্যাগগুলো পড়ে নেবেন, কোন ট্যাগের কী কাজ সেটাও এখান থেকে সুন্দর মতো জানতে পারবেন। আর এরপরে যদি কারোর কোনো কোশ্চেন থাকে কমিউনিটিতেও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও করতে পারেন। কমিউনিটি করাটাই ভালো, এটা রেকর্ড থেকে যাবে, পরবর্তী থেকে সার্চ করলে বা প্রয়োজন পড়লে খুঁজে পাবে। আচ্ছা, এখন আমি ট্যাগের বিষয়ে কুইকলি আরেকটু বলি। ট্যাগ হচ্ছে কোনো একটা গোত্রের নাম মতো, যেমন মনে করেন যে এই জায়গাতে গোত্রের নাম বলতে বলতে জাতির নাম আর কি, এক জাতীয় জিনিসের নাম। যেমন মনে করেন যে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, কবুতর, এগুলো কি একটা রকমের জিনিস বোঝায়। যে কবুতর বললে ওই জাতীয় পাখি যত আছে, ওই পাখির যে বিভিন্ন রকম জাত থাকতে পারে, কিন্তু ওই জাতীয় পাখি যতগুলো আছে সবাইকে বোঝায় না। এরকমভাবে ট্যাগ হলো একটা জাতির নাম আর কি। ট্যাগ একটা এলিমেন্টের নাম, যেটা দিয়ে এক প্রকারের এলিমেন্টকে বোঝায়, যেটা দিয়ে ওই জাতীয় কোনো এলিমেন্টকে বোঝায়, জাতীয়। বুঝাতে পেরেছি? জি। আচ্ছা, এখন যদি আমরা এখানে আসি, আমি কুইকলি একটা বিস্ময় চিহ্ন দিয়ে ইন্টার প্রেস করলাম। এখানে কুইকলি আমার কিছু এইচটিএমএল কোড, যে বেসিক স্ট্রাকচার, সেটা আমাদের লোড হয়ে গেল। এখন আমরা একটু এক্সপ্লেইন দেখি এখান থেকে। আপনারা কি ছোট ছোট দেখতেছেন? জি, ছোট ছোট দেখা যাচ্ছে। আমি এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিই। এবার কি বড় দেখা যায়? হ্যাঁ, এবার বড় দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে এইচটিএমএল একটা ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করা হয়েছে। এই ডকুমেন্ট টাইপটা এইচটিএমএল। অনেক প্রকারের ডকুমেন্ট টাইপ হয়, যেমন মনে করেন যে যখন পিএইচপিতে কাজ করছেন তখন ডকুমেন্ট টাইপ পিএইচপি হতে পারে। এইটা সার্চ ইঞ্জিনের যে রোবট, তাকে এইটা বোঝানোর জন্য যে এটা কী ধরনের ডকুমেন্ট টাইপ। তারপরে পাইথন আছে, জ্যাঙ্গো আছে, বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ আছে, কোন
কোড ল্যাঙ্গুয়েজ আমরা এই ফাইলে ব্যবহার করতে চলেছি মেইনলি, সেইটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে দেখেন যেটা আছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইএন, অর্থাৎ এই যে সাইট যেটা আমরা বানাচ্ছি এই পেজ বা এই সাইটের ল্যাঙ্গুয়েজটা কি। যদি বাংলা হয় তাহলে মনে করে বিএন, জার্মানি হলে জিএল, এরকম টাইপের হচ্ছে আপনার আছে। এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ সাইন। এই ল্যাঙ্গুয়েজ সাইনটা এই জন্য ব্যবহার করা হয় যে যখন সার্চ ইঞ্জিন থেকে কেউ আপনার সাইটে লোড নিতে আসতেছে, সার্চ ইঞ্জিনটা যেন ক্লায়েন্টের স্পেসিফিক নিড বোঝে যে সে কী ধরনের সাইট খুঁজতেছে, আপনার এটা কী ধরনের সাইট, আপনার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেক্ষেত্রে কোন পেজে তাকে নিয়ে যাওয়া উচিত হবে। যেমন মনে করেন যে দেখবেন আপনারা কিছু সাইট যদি বাংলাদেশ থেকে ঢোকেন বাংলায় দেখা যায়, যদি অন্যান্য দেশ থেকে ঢোকেন ইংরেজিতে দেখা যায়, এরকম সাইট আছে না অনেক সাইট। আবার ইচ্ছাকৃতভাবে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তনও করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল একটা সাইট দেখায় আপনাদেরকে, এটা একটা ই কমার্স শপ যেটা আমি বিগত 4 মাস যাবৎ কাজ করতেছি, প্রায় শেষের দিকে 2-1 দিনের মধ্যেই হয়তো এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। এখানে দেখেন যে এই দেখেন লিথুনিয়ান এবং ইংলিশ এই 2 প্রকারের ল্যাঙ্গুয়েজ আছে। লিথুনিয়ানটা হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যদি কেউ ইংরেজিতে এটাকে পরিবর্তন করতে চায় তাহলে ইংরেজিতে পরিবর্তন করতে পারবে। এখানে খেয়াল রাখেন যে এই যে কন্টেন্টগুলো এখনও ওনারা পরিবর্তন করেনি, যে জন্য হয়তো আপনি উভয়টাকেই একই ল্যাঙ্গুয়েজে দেখতেছেন। কিন্তু এখানে যদি দেখেন এই দেখেন ইংরেজি এটা, আর লিথুনিয়ান যেহেতু বেস ল্যাঙ্গুয়েজ, লিথুনিয়ানের ক্ষেত্রে এখানে কোনো কিছু নাই। এইটা হচ্ছে বিষয়। এই সার্চ ইঞ্জিনকে ল্যাঙ্গুয়েজটা বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। এরপরে দেখেন মেটা, এই একটা মেটা দেয়া আছে সার্চশিট UTF-8। এইটার কারণ হলো যে ইউনিকোড বলে একটা বিষয় আছে। আপনারা যারা এই যে বিজয় কিবোর্ড ব্যবহার করেন এখানে জানেন যে এই যে দেখেন একটা ইউনিকোড, এই ইউনিকোডটাকে সাপোর্ট করানোর জন্য ব্রাউজারে যেন সব ব্রাউজারে সঠিকভাবে কাজ করে সেটার জন্য UTF-8টাকে ব্যবহার করা হয়। এরপরে আরেকটা মেটা যেটা হচ্ছে ভিউপোর্ট মেটা, যেটার নাম ভিউপোর্ট। এরপর দেখেন কি আছে কন্টেন্ট, যেটা ওয়াইড ইকুয়াল টু ডিভাইস ওয়াইড। এইটার যে কাজ, আপনি যেই ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসের সঙ্গে আমাদের কোডটাকে অ্যাডজাস্ট করা। যদি মনে করেন যে বিশেষ করে এটা CSS এর জন্য গুরুত্বপূর্ণ, আমরা মনে করেন যে ডেস্কটপের জন্য একটা CSS করে রেখেছি এক রকমের ডিজাইন, মোবাইলে গিয়ে আরেক রকমের ডিজাইন প্রয়োজন হয় না। এই সাইটটার ক্ষেত্রে দেখেন এইটা এইরকম ডিজাইন। এখন যদি এটাকে আমি মোবাইল ভিউতে নিয়ে যাই, এই দেখেন এটা ডিজাইন পরিবর্তন হয়ে এরকম হয়ে গেল। এই যে ডিজাইন পরিবর্তনের জন্য আমাদের যে CSS করার প্রয়োজন হয়, এই CSSটা কাজ করবে না যদি আপনি এই ভিউপোর্ট মেটাটা ব্যবহার না করেন। এই ভিউপোর্ট মেটার কাজ হলো এই যে CSSটা রেসপন্সিভ CSS, সেইটাকে এই ডকুমেন্টের সঙ্গে সঠিকভাবে কাজ করানো। ইনিশিয়াল স্কেল যেটা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে স্কেল অর্থাৎ যেই ডিজাইনে যেই ওয়াইডারে আপনি করেছেন সেইটার ওয়াইড কত % থাকবে। ইনিশিয়াল স্কেল 1 মানে যেই ডিজাইনে আপনি দিয়েছেন সেটাই হবে। যদি বাড়ান সম্ভবত এটা বেড়ে যাবে, যদি কমান এটা কমে যাবে। আমি বাড়িয়ে কমিয়ে কখনো ট্রাই করে দেখিনি, এজন্যে এটা আমি সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না। আচ্ছা, আমরা OBS ব্যবহার করছি আজকে রেকর্ডিংয়ের জন্য। গতদিন রেকর্ডিংয়ে কিছু ইস্যু হয়েছিল, আশা করি যে এইটার থেকে ইস্যুটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি পরের লাইনে আসি, এরপরে দেখেন একটা ডকুমেন্ট এখানে দেওয়া আছে টাইটেল। এই টাইটেলটা আমরা কিসের টাইটেল, এই যে পেজ, যেই পেজটা আমরা ডিজাইন করতেছি এইটার টাইটেল। এখানে যদি আসি আমরা দেখেন এই যে বা এখানে যদি দেখি এমও ডেলি বলে একটা নাম দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের নাম। যদি এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই তাহলে এই যে পাতা, যেই পাতা আমরা লোড নিচ্ছি এই পাতার যে নাম এখানে দেখেন সেই নামটা চলে এসেছে। এইটা যেহেতু লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজে আমি নামটা সঠিক উচ্চারণে হয়তো পড়তে পারবো না, এজন্য আমি এটা পড়লাম না। এরকম এই যে টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে যে পেজের টাইটেল। এখন যদি আমি এটাকে লাইভ সার্ভারে রান করাই,
তাহলে দেখেন এই জায়গাতে যে ডকুমেন্ট বলে যেটা দেখাচ্ছে এই জায়গাতে একটা আইকন অলরেডি পোল্ট্রি ম্যানেজারের আইকন চলে আসতেছে। এটা হচ্ছে ক্যাশের জন্য আসতেছে। এই যে সার্ভার এটা ওপেন হচ্ছে, এই সার্ভারেতে একটা পোল্ট্রির ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এটা আনফরচুনেটলি চলে আসতেছে। এই সার্ভারের আগে একটা কাজ চলতেছিল তো পোল্ট্রি ম্যানেজার বলে আর কি, সেই লোগোটা এখানে চলে আসতেছে সার্ভার ক্যাশের জন্য। এখানে যেহেতু কোনো লোগো দেওয়া নেই এই জন্য ওইটা ডিফল্টভাবে চলে আসতেছে। আচ্ছা, এখন যদি এখানে মনে করেন যে আমি পরিবর্তন করে দিই জার্নি টু বিকাম এ ফ্রিল্যান্সার, তাহলে দেখেন এখানে এখন জার্নি টু বিকাম এ ফ্রিল্যান্সার চলে এসেছে। যদি এটাকে আমরা এখন সিজন 2024 রুম 1 এটা অ্যাড করে দিলাম। এখন দেখেন এখানে যদি আমরা হভার করি তাহলে দেখেন জার্নি টু বিকাম এ ফ্রিল্যান্সার সিজন 2024 রুম 1 লেখাটা চলে আসতেছে। তাহলে এখন কি এটা বোঝা গেল যে এখানে টাইটেলে যেই তথ্যটা আমরা দিচ্ছি সেটা আমাদের ঠিক এই অ্যাড্রেস বারে শো করতেছে, রাইট? জি জি, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? যতটুকু বোঝালাম এতটুকু বুঝতে কি কারো প্রবলেম হয়েছে? কারো কোনো প্রবলেম হলে হাত উঠান, যদি না থাকে তাহলে আমি আগাই। এখন দেখেন একটা এইচটিএমএল ডকুমেন্টের প্রধান দুইটা অংশ থাকে। একটা এইচটিএমএল ডকুমেন্টের প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। হেডটা কি জিনিস? হেডটা হচ্ছে আমাদের এই যে মেটা টাইপের যত ডকুমেন্ট আছে সবগুলোকে লোড করানোর জন্য, আর এইটা সব সময় প্রথমেই থাকে। কেননা মেটা টাইপের ডেটাগুলো যদি আগে লোড না হয় তাহলে সাইট লোড হওয়ার সময় ভাঙাচোরা দেখা যাবে। প্রায়োরিটি বেস ব্রাউজার মেটা হেডারের কোডগুলোকে আগে লোড করাই, পরবর্তীতে বডির কোডগুলো লোড করাই। এই জন্যে যদি আপনি হেডটা নিচে রাখেন তাহলে কি হবে, ব্রাউজার সমস্ত বডির কোড খুঁজে এসে এরপরে আপনার হেড লোড করাবে আর এরপরে আবার বডি লোড করাবে। তখন এটা একটা ক্ল্যাশ তৈরি হয়ে যাবে, ঝামেলা তৈরি হয়ে যাবে। এই জন্য হেডটা আমাদের সবসময়, মাথাটা তো উপরেই থাকে তাই না? মাথার যদি আমি পায়ের নিচে দিয়ে হাঁটতে পারবো, চলতে পারবো, কিছু দেখতে পারবো ভালো মতো, ঠিক সেরকম টাইপের বিষয় আর কি, হেডটা সবসময় উপরেই থাকবে। এখন বডিতে আসি। বডিতে আসার পরে আমাদের যে কাজ, যেটা আমরা শিখেছিলাম একদম শুরুতে, একটা ওয়েব পেজের মূল তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকে বলেন তো সবাই? তিনটা অংশ থাকে। একটা হলো হেডার, একটা তিনটা। হচ্ছে ফুটার, আর একটা হচ্ছে যে পেজের যে ইন্নারটা, মেইন সেকশন বলি, পেজ ইন্নার বলি, এইটা হচ্ছে আমাদের মূল তিনটা অংশ থাকে। হেডারটা তো গেল, হেডারটা কোন অংশটা আমরা যেটা শিখেছিলাম যে এই যে টপ পার্ট যেটা অলমোস্ট সেম থাকে সব পেজে, এইটা হচ্ছে হেডার এরিয়া। এরপরে এই যে বটম পার্ট যেটা অলমোস্ট সেম থাকে সব সময়, সেটা হচ্ছে ফুটার এরিয়া। আর মাঝখানে যে হেডার এবং ফুটারের মাঝখানের যে অংশগুলো থাকে এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া বা পেজ কন্টেনার। এখন দেখেন আমরা যখন কোড করব, যদি কেউ চান শুরুতেই হেডার ফুটার এবং মেইনটাকে আলাদা আলাদা করে নিতে পারেন। এরপরে যদি কেউ মনে করেন হেডার থেকে শুরু করে একটা একটা করে সেকশন শেষ করতে করতে এসে ফুটার ধরবেন, সেটাও ধরতে পারেন। এটা আপনাদের কাজের ফ্লুয়েন্সির ওপরে নির্ভর করে, এটা একান্তই আপনাদের নিজস্ব পদ্ধতি হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, এই যে বডি, এই বডির মধ্যে আমাদের সমস্ত কাস্টম কোড যাবে, ডিজাইনগুলো সব আমাদের এখানে যাবে। এখন যদি আমরা কোনো ডেটা লোড করাতে চাই, সেটা আমরা ডেটাটা হেডারে লোড করাবো এবং জাভা স্ক্রিপ্টের যতগুলো ফাইল থাকবে সেটা আমরা ফুটারে লোড করাবো। জাভা স্ক্রিপ্টের ফাইল ফুটার বলতে কি, এই যে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে এর আগে আমরা জাভা স্ক্রিপ্ট লোড করাই। কী জন্যে? আপনি যদি জাভা স্ক্রিপ্ট হেডারেও রাখেন, ব্রাউজার ওইটা প্রায়োরিটি বেস সবার শেষে কল করে। এর কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ ফাংশনালিটি তৈরি করা, আর যতক্ষণ না সাইডের কন্টেন্ট লোড না হচ্ছে ফাংশনালিটি তো কোনো কাজ নেই, তাই না? আগে কন্টেন্ট লোড হতে হবে, ডিজাইন লোড হতে হবে, এরপরে তো যে ফাংশনালিটি। এর জন্যে ব্রাউজার প্রায়োরিটি বেস জিনিসকে লোড করে, সার্ভার থেকে কল করে। এখন যদি আমরা আসি কাজের শুরুতেই আমাদেরকে কিছু জিনিস মনে রাখার প্রয়োজন। আমরা কি করব, কোডটাকে অর্গানাইজ করার জন্যে
কমেন্টিং সিস্টেম ব্যবহার করব। কমেন্টিং সিস্টেম বলতে মনে করেন যে আমরা যখন ইয়ে করতাম, বিশেষ করে জ্যামিতি করতাম বা অঙ্ক করতাম, ওখানে কিছু কিছু নোট লেখা যায় না, অঙ্কের মধ্যে কিছু নোট লেখা যায়, জ্যামিতির মধ্যে কিছু নোট লেখা যায় না, পরবর্তীতে মনে রাখার জন্যে বা মনে করেন যে টিচারকে নোট বোঝানোর জন্য যে এটা এই কাজে ব্যবহার হয়েছে, এরকম টাইপের কিছু নোট করা যায়। বা ওই খাতার অপর পেজেও আমরা বা একটা লাস্ট পেজে আমরা ড্রাফট করে রাখতাম না, এই টাইপের জিনিস। এই টাইপের জিনিস কি দেখেন, কমেন্টটা হলো পরবর্তীতে আপনার কাজটাকে বোঝার জন্য। মনে করেন আপনার এখানে 2000 লাইনের কোড আছে, এখন কোন কোড কোথার থেকে শুরু হয়ে কোথায় পর্যন্ত কি কাজে ব্যবহার করেছেন, কোন সেকশনটা ডিজাইন করেছেন, এর মধ্যে কি ডেটা আছে কি টাইপের, সেইটা পরবর্তীতে যদি আপনি নোট না রাখেন আপনার খুঁজে বের করতে কষ্ট হবে না। 2000 লাইন পড়ে পড়ে কি দেখা যাবে? এর সাথে যদি কমেন্ট লেখা থাকে যে এইটা এই কাজে, এইটা এই জায়গা থেকে এই সেকশন শুরু, এই জায়গা থেকে এই সেকশন শেষ, তাহলে কমেন্ট পড়ে আপনি সহজেই বুঝতে পারবেন, হ্যাঁ কি না? আমি কিন্তু সবার ইন্টারাকশন আশা করতেছি, কিন্তু আমি মতো কিন্তু কারোর আর কি ইয়েটা পাচ্ছি না। হুম, আপনারা সবাই আর কি ক্লাস ঠিকই হয়তো করছেন, কিন্তু কেউ কোনো কোশ্চেন করছেন না, কথা বলছেন না। আমি পাগলের মতো বক বক করে যাচ্ছি, ক্লাস তো আসলে এভাবে হয় না। আমি কিছু জিজ্ঞাসা করলেও আপনারা কেউ কথা বলতেছেন না, কিছুই না, এটা তো এভাবে ভাইয়া আসলে সম্ভব ক্লাস না। মনোযোগ দিয়েই করতেছি, সমস্যা নেই। আজকে একটু মন খারাপ তো আমার, এই জন্য কোনো উত্তর করছি না। না, এটা তো তাছাড়া আপনার ক্লাস আপনার একার বিষয় না, হ্যাঁ, সবার সবার আর কি, সবার আমি পার্টিসিপেটটা আশা করতেছি, এটাই আমি বললাম। আচ্ছা, কমেন্ট লেখার জন্য যেটা করতে হবে সেটা দেখেন, লেস দেন, এরপরে আমাদের যে বিস্ময় চিহ্ন, এরপরে দুইটা সেমিক্লোন, এরপরে আবার দুইটা সেমিক্লোন, গ্রেটার দেন। এই যে দুইটা সেমিক্লোনের মাঝখানে যেটা লিখবেন এটা কমেন্ট আকারে শো করবে, কিন্তু ভিজিটররা দেখতে পারবে না। কেমন? আমি লিখলাম, মনে করেন যে আমি লিখলাম যে ভাই স্টার্টিং আমি একটু ফার্স্ট কথা বলবো। সেকশন হেয়ার। জি, ওই আগে একটা লাইন বা কিছু লিখে আছে তো একটু ব্রাউজারে শো করেন, তারপরে হ্যাঁ কমেন্ট লাইনটা হ্যাঁ দেখি, করাবো, মানে দেখালে আমার মনে হয় সবটা ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ করাবো, এই এই কমেন্টের সঙ্গেই জি, দেখাবো একবারে। জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এখানে যে আমরা একটা কমেন্ট লিখলাম, এইটা হচ্ছে কি ইনভিজিবল, এটা জাস্ট এডিটরে বোঝানোর জন্য। ফ্রন্ট ইন্ডে এটা লোড হবে, কিন্তু পাবলিকলি দেখা যাবে না। সেটা টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা এই যে পি অর্থাৎ প্যারাগ্রাফ যে ট্যাগটা, এই ট্যাগটা আমরা নিলাম, নিয়ে লিখলাম হ্যালো, দিস ইজ দ্য স্টার্ট অফ আওয়ার পেজ। এখন যদি দেখি আমরা, দেখেন এখানে আমি যেটা লিখেছিলাম হ্যালো দিস ইজ দ্য স্টার্ট অফ আওয়ার পেজ, সেই লেখাটা এখানে দেখা যাচ্ছে, অথচ কমেন্টে যেটা লিখেছি সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না। তার মানে কি ওই লেখাটা এই ব্রাউজারে আসতেছে না? এখন যদি সেইটা আমরা চেক করি যে লেখাটা কি ব্রাউজারে আসতেছে, তাহলে দেখেন এই যে এখানে যেটা আমাদের সেটা কিন্তু আসতেছে, দেখেন স্টার্টিং ফার্স্ট সেকশন হেয়ার, দেখতে পেরেছেন আসতেছে না এটা লেখাটা? জি আসতেছে। কিন্তু এটা যেহেতু কমেন্ট ফরম্যাটে আছে সেই জন্য এটা এখানে আমাদেরকে শো করাচ্ছেন। এই যে দেখেন নিচে আরও একটা এখানে কমেন্ট আছে, নিচে আরও কিছু স্ক্রিপ্ট আছে যেগুলো কিন্তু আমরা লিখিনি। তাহলে প্রশ্ন থাকতে পারে এগুলো কোথা থেকে আসছে। এই যে দেখেন আমরা লাইভ সার্ভার ব্যবহার করছি না, এইটা হচ্ছে লাইভ সার্ভারের স্ক্রিপ্ট। এই লাইভ সার্ভারটাকে অটোমেটিক ও রিফ্রেশ করার জন্য এই স্ক্রিপ্টটা পুশ করতেছে, যেটা আমরা পুশ করাই নাই, অটোমেটিক এটা আসবে আর কি। এরকম কিছু স্ক্রিপ্ট অটোমেটিক আসে যেটা হচ্ছে সার্ভারের সঙ্গে একে কানেক্টেড রাখার জন্য। তাহলে এই যে কমেন্টটা বুঝতে পারলেন তো, যে কমেন্টটা শুধু নিজেদের বোঝার জন্য যে এই জায়গাতে আমি কি কাজ করেছি, এটাতে আমি কি কাজ করেছি। জি, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, এখন দেখেন আমরা যখন কোনো কাজ শুরু করব, আমি যেটা করি একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। বিশেষ করে আপনাদেরকে আমি এখন একটা কম্পোনেন্ট তৈরি করা দেখাবো যেটা আমরা রিইউজ করব। এইভাবে আপনারা মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করে রাখতে পারেন কাজের ফ্লো বাড়ানোর জন্য। যেমন মনে করেন সেকশন, সিটি সেকশন,
এই ধরেন আমার একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে আমি কি করে রাখি, ডিফল্টভাবে হচ্ছে এটাকে আমি আপনার হাইড করে রাখি। এই কমেন্ট টেক্সটটা এখানে না রাখলে হবে, এইভাবে আমি এটাকে ডিফল্টভাবে হাইড করে রাখি। এই যে একটা সেকশন কম্পোনেন্ট এখানে রাখলাম, এটা কিন্তু দেখেন কমেন্ট আকারে যেহেতু এখানে আমার কিন্তু ব্রাউজারে শো করতেছে না। এই যে যখন আমি ডিজাইন করতেছি এই সেকশনটা কিন্তু আমার রিপিটেড টাইম প্রয়োজন হবে না, বারবার এটাকে আমি তখন না লিখে এখান থেকে জাস্ট এভাবে কপি করে বসাই দিয়ে এর ভেতরে আমার যে কাজটা সেটা আমি করতে থাকবো। এইভাবে আপনারা একটা দেখা যাচ্ছে কোনো একটা ডিজাইন, কোনো একটা স্ট্রাকচারও আর কি এভাবে ক্রিয়েট করে রাখতে পারেন, যেটা মাল্টিপল পেজে ইজিলি ব্যবহার করা যাবে। লাইব্রেরি থেকে কপি করবেন, পেস্ট করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, এরকমভাবে এই লাইব্রেরিগুলো নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এখন এই যে দেখেন আমরা সেকশন কি সেটা তো স্ট্রাকচারে বুঝেছি। এখন যদি আসি এই জায়গাতে দেখেন এই যে সেকশন, এইটা হচ্ছে একটা ট্যাগ যেটা দিয়ে কোনো একটা এরিয়ার নাম বোঝায়, একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট এরিয়াকে আমরা এই জায়গা থেকে ইন্ডিকেট করি। সেকশনের পরে দেখেন আমরা বলেছিলাম তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার আছে ভয়েস। ক্লিয়ার শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের ইস্যু হতে পারে তাহলে। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা সিএসএস করার জন্য তিনটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, যেটা আমরা অলরেডি বুঝে গেছি কম বেশি। এরপরে বলেছিলাম ক্লাস এবং এরপরে বলেছিলাম আইডি। এখন যদি দেখি আমরা এখানে দেখেন এই যে ক্লাস বলে আমি একটা কিছু লিখেছি, ক্লাস ইকুয়াল টু ইনভার্টেড কমার ভেতরে আমি লিখেছি সিটি সেকশন। এই যে জিনিসটা লিখলাম সিটি সেকশন, এইটা হচ্ছে একটা ক্লাস যেটা ব্যবহার করে আমরা সিএসএস করতে পারি। এখন কথা আসে যে ক্লাসটা কি। এর আগে আমরা শিখলাম যে সেকশনটা হচ্ছে জাতির নাম টাইপের এক প্রকারের জিনিস বোঝায়, ক্লাসটা হচ্ছে এর চাইতেও একটু কমন জিনিস। যেমন মনে করেন যে নাম, আমার নাম আহসান, আহসান নামে আরও পৃথিবীতে কত মানুষ আছে ঠিক নাই, তাই না? কমন জিনিস। এখন মনে করেন এক জায়গায় যদি 10টা আহসান থাকে, তাহলে কে একজন যদি যে বলে আহসান, তাহলে 10 জনই কিন্তু তাকাই দেখবে, তাই না? 10 জনই দেখবে কিনা? ক্লাসটা হচ্ছে এরকম কমন একটা জিনিস যেটা দিয়ে কমন সিএসএস করা যায়, মানে করা যাবে সব রকম সিএসএসই, আমরা করব কি কমন সিএসএস যেটা মাল্টিপল জায়গাতে ব্যবহার করা যাবে, মাল্টিপল জায়গাতে আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা দেখি আইডি, মনে করেন যে হিরো সেকশন, এই যে আইডি দিলাম, আইডিটা হচ্ছে হিরো সেকশন। আপনাদের আমি আশা করি যে প্রত্যেকেরই এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ডে একটা নাম্বার আছে না, আগে ছিল 17 সংখ্যা, এখন 13 সংখ্যা। এই যে নাম্বারটা, এইটা হচ্ছে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা কি অন্য কারোর হতে পারবে? না, হতে পারবে না। এই নাম্বারটা শুধুমাত্র আপনার। যদি অন্য কারোর থেকেও থাকে, সে ইললিগালি ব্যবহার করছে, তাই না? সে রংভাবে এই জিনিসটাকে ব্যবহার করছে ইললিগালি। এরকম আইডিটা হলো একটা সেকশনের বা একটা এলিমেন্টের, একটা ডিভের, যারই বলেন, নিজস্ব পরিচয়পত্র। এটাকে আর অন্য কাউকে দেয়া যাবে না। আইডি ধরে যেই কাজটা করব আমরা, যে সিএসএসটা করব, এটা হবে শুধুমাত্র স্পেসিফিক ওই এলিমেন্টের জন্য বা ওই এলিমেন্টের আন্ডারে যা আছে তার কাজ করানোর জন্য। কেমন সেটার উদাহরণ আমি এখনই দেব। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন আইডিতে যে সিএসএসটা লিখবেন আপনি, সেটার প্রায়োরিটি সবচাইতে বেশি। আপনাকে যদি আইডি দেওয়া হয়, একজনের আইডি দেওয়া হয় যে আইডি কার্ড আর নাম্বার এইটা, তাকে কি খুঁজে বের করার সুবিধা হবে? নাকি যদি বলা হয় নাম এইটা, তাকে খুঁজে বের করার সুবিধা হবে? নাকি যদি বলা হয় গরু, তাকে খুঁজে বের করার সুবিধা হবে? বলেন তো। যদি বলা হয় যে আমার একটা গরু হারিয়েছে, সেটাকে খুঁজে বের করার সুবিধা হবে? নাকি যদি বলা হয় যে আমার একটা কালো রঙের গরু হারিয়েছে, সেটা খোঁজার সুবিধা হবে? নাকি যদি বলা হয় আমার একটা কালো রঙের গরু হারিয়েছে যার গলায় লাল রঙের ফিতা বাঁধা ছিল, কোনটা সুবিধা হবে বলেন তো? যদি আমরা লাস্টের অপশন যেটা দিলেন সেইটা সুবিধা হবে। ঠিক একই রকম ভাবে যদি এই মনে করেন যে এই যে আইডিটা ওই লাল ফিতা বাঁধার মতো আর কি স্পেসিফিক,
এরপরে যদি ক্লাসটা আসি তাহলে এই কালো রঙের গরু হারানোর মতো, এরপরে যদি সেকশনে আসি তাহলে শুধু গরু হারানোর মতো, এরকমভাবে বিষয়টা আর কি হবে। সিএসএসটাও ওইভাবেই একে নিবে। এই যে দেখেন আমরা এতগুলো কোড লিখলাম, এখানে কিন্তু কিছু নেই, কেননা আমরা জাস্ট কোডই লিখেছি, কোডে কি শো করাতে চাই সেটা লিখিনি। এখন মনে করেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, এর একটা নাম দিলাম ক্লাস, ক্লাসটা দিলাম সিটি প্যারাগ্রাফ। এখানে আমি একটা জাস্ট লিখে রাখি, এখানে আমরা HTML শিখতে যাচ্ছি। এই যে কন্টেন্ট লিখলাম আমি, দেখেন কোড লিখে তাহলে কিন্তু কিছুই শো করতেছে না যতক্ষণ না আমরা কন্টেন্ট দিচ্ছি। এখন দেখেন কন্টেন্ট দিয়েছি, এখন কন্টেন্ট শো করতেছে। এইবার সিএসএসটা কি জিনিস, সিএসএসটা মনে করেন যে কিভাবে বোঝাই, 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু ভেবে নিই যে কীভাবে বোঝালে ইজি হবে। আচ্ছা, মিটিংটা কি কেটে গেল? ওকে, আমরা গুগল মিট দিই। আচ্ছা, ডিফল্টভাবে সবাই মাইক্রোফোনটা স্টপ রাখেন, প্রয়োজনে তখন অন করা যাবে। আমরা যেখানে ছিলাম। আচ্ছা, এখন দেখেন সিএসএসটা কি জিনিস, আপনারা মেয়েদের দিয়ে উদাহরণ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সিএসএসটা কি জিনিস আমি মেয়েদের দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা পুরো রাগ করবেন না। সেটা হচ্ছে মেয়েদের বিয়ে দেখেছেন আপনারা অনেকেই, মানে মেয়েদের তো আর একা বিয়ে হয় না, ছেলেদেরও বিয়ে হয় একই সঙ্গে। মেয়েরা কি করে দেখেন, সাজুগুজু করে না, সাজুগুজু করে। এই সাজুগুজুটা হচ্ছে সিএসএস। মনে করেন যে কোন ধরনের নাকেরটা পরবে, কোন ধরনের ফুল পরবে, কোন ধরনের শাড়ি পরবে, মাথার চুলটা কোন দিক দিয়ে আঁচড়াবে, এক একটা জিনিস কোন জায়গার থেকে কোন জায়গায় দিলে ডেকোরেটটা সুন্দর হবে, এই টাইপের জিনিসটা হচ্ছে এই সিএসএস। সিএসএস এর কাজ হচ্ছে ডেকোরেশন করা, একটা কন্টেন্ট বা একটা ওয়েব পেজ দেখতে কেমন লাগবে, এইটার যে ডিজাইনটা, যে আউটপুটটা, আউটলুকটা, এইটা হচ্ছে এর কাজ, এই আউটলুকটা দেয়া। সিএসএস এর কাজ হচ্ছে এই আউটলুকটা দেয়া। কেমন, সিএসএসটা শুরুর আগেই আমরা এখানে একটু সিএসএস দেখি, এতে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই দেখেন সিটি প্যারাগ্রাফ, যে সেকশনের নামটা, এই ক্লাসটা আমরা দিয়েছিলাম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখেন এইটা আমাদের একটা ইউজুয়াল লেখা হিসেবেই দেখা যাচ্ছে, তাই না? এখন মনে করেন একে আমরা কালার যদি দিই, কালার রেড, দেখুন এখন এখানে কি হলো, এটা লাল কালারের হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তাই না? এরপরে দিলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে দেখেন নিচ দিয়ে এখন একটা দাগ চলে আসলো। একে এখন কি আমি এই সিএসএস লিখে আমার মতো করে একে সাজাতে পারছি না, বলেন? জি, ভাই পারা জুম যাচ্ছে। করলে ভালো হয়, বুঝতে পারি নাই। একটু জুম করলে ভালো হয়।
এখন ঠিক আছে? সবাইকে এখন দেখতে পাচ্ছেন ভালো মতো? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে যে নামটা আমরা দিয়েছিলাম মনে আছে, সিটি প্যারাগ্রাফ। এই দেখেন সিটি প্যারাগ্রাফে এখন আমরা যেটা করলাম, কালারটা রেড করে দিলাম, এখন দেখেন এখানে লাল রং হয়ে গেল। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। মনে করেন একে এখন আমাদের একটু বড় করা প্রয়োজন, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম। এখন কি হলো, এটা বড় হয়ে গেল, তাই না? এইভাবে সিএসএসটা দিয়ে এর লুকটা আমরা পরিবর্তন করতে পারি, এবং কোন জিনিসটা কোথায় থাকবে, কেমন দেখা যাবে, ইভেন কেমনভাবে এটা আসবে সেটাও আমরা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এর ফাংশনালিটিও করতে পারি আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে। সেটা যখন সামনে আসবে তখন আমি দেখাবো যে সিএসএস দিয়ে কিভাবে আমরা ফাংশনালিটি করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের কোডে। এই যে যেই কোডটুকু আমরা করেছি এইটুকু দিয়ে এখন আমরা সিএসএস করাটা শিখবো, যেন আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর হাতে খড়ি হয়। এবং পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা আমরা গত দিনই করতে চেয়েছিলাম, সময় স্বল্পতার জন্য হয়নি। এখান থেকে একটা সেকশন আমরা ডিজাইন করে দেখব, এখানে আমরা যেভাবে সাজিয়েছি কোডে আমরা সেভাবে সাজালে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না। কথা ক্লিয়ার? এখন দেখেন এই যে সিএসএস শিট আমরা তৈরি করেছি, আমরা সিএসএস যেমন 3টা জিনিস দিয়ে করতে পারি সেরকম 3 রকমভাবে করতে হয়। কথা ক্লিয়ার? সিএসএস জি। কয়টা জিনিস নিয়ে করতে পারি আমরা? ট্যাগ নিয়ে, ক্লাস নিয়ে, আইডি নিয়ে, 3টা জিনিস নিয়ে আমরা করতে পারি সিএসএসকে। এবং সিএসএসকে 3টা জিনিসের জন্য 3 রকমভাবে করতে হয়। এখন যদি দেখাই, এইটা দেখেন একটা পি ট্যাগ প্যারাগ্রাফ, এই দেখেন কালার রেড। এরপরে দেখেন এইটা একটা ক্লাস, কালার ইয়েলো। এখন একে আমি এখানেই একটু এডিট করতেছি, একে একটা এডিট করে টেম্পোরারি একটা আইডি দিচ্ছি, যেটা আমাদের কোডে সেভ হবে না, জাস্ট এখানে ফ্রন্ট এন্ডে দেখার জন্য টেস্ট আইডি। এখন যদি একে আমি আইডি বেজ ধরাই, তাহলে দেখেন ওইখানে ঝামেলা হয়ে গেছে। একে যদি এখন আমি আইডি বেজ ইয়ে করাই, কালার ব্লু। এখন দেখেন আমি যে পি ট্যাগ যেটা, এই যে দেখেন ট্যাগ যেটা বলেছিলাম লেস দেন সাইন দিয়ে শুরু হয় ট্যাগটা, এই যে পি ট্যাগ, এই যে ট্যাগে দেখেন কালার রেড দিয়েছিলাম। দেখেন যেটা পি ট্যাগের নাম, এর আগে কোনো প্রকারের কোনো সাইন নেই, আগে পরে কোনো প্রকারের কোনো সাইন আছে নাকি? এই পির আগে পরে নেই। কিন্তু যদি এই যে যেটা আমরা দিয়েছিলাম যে হচ্ছে ক্লাস, ক্লাসের নাম সিটি প্যারাগ্রাফ, এর আগে দেখেন একটা ডট আছে, এই যে দেখেন ডট আছে না? জি আছে। এরপরে যদি আমরা আইডিতে আসি, এই যে দেখেন আইডির যে নাম, এই আইডির নামের আগে একটা হ্যাশ আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যদি আমরা ট্যাগ বেজ কোনো সিএসএস করি, সেটার ক্ষেত্রে এই ট্যাগের নামের আগে কোনো প্রকারের কোনো সাইন ভ্যালু বসাতে হয় না। যদি আমরা ক্লাস বেজ কোনো সিএসএস করি, তাহলে এই সিএসএস করার সময় আমাদেরকে একটা ডট সাইন বসাতে হয়, যেন এইটা বুঝতে পারে, সিএসএসটা বুঝতে পারে যে আমরা কোন জিনিসে সিএসএস করছি। ওই কালো গরুতে খুঁজছি, নাকি কালো গরু গরু খুঁজছি, নাকি কালো গরু খুঁজছি, নাকি কালো গরু গলায় লাল ইয়ে বান্ধা, আংটা বান্ধা, এরকম খুঁজতেছি। এইটা বোঝানোর জন্যে আমরা এখানে ক্লাসের সময় ডট ব্যবহার করি, আর আইডির সময় হ্যাশ সাইনটাকে আমরা ব্যবহার করি। এখন দেখেন আমরা সিএসএস করার জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করেছি। এই ফাইলটাকে তো এই HTML এর সঙ্গে অ্যাটাচ করাতে হবে, তাই না? অ্যাটাচ করাতে হবে না? জি জি অ্যাটাচ করতে হবে। এইটাকে যদি আমরা এর সঙ্গে কানেকশন না তৈরি করি, মনে করেন যে আপনি মোবাইলে ডেটা নিয়েছেন, মোবাইল ডেটা নিয়েছেন, কিন্তু মোবাইল ডেটা অন করেননি, আপনি কি কোনো ব্রাউজার ওপেন করে কোনো ওয়েবসাইট চালাতে পারবেন? পারবেন না। না না। এরকম করে মনে করেন যে আমরা সিএসএস কে নিয়েছি, কিন্তু যদি সিএসএস স্টার্ট না করি HTML এর সঙ্গে,
এই HTML-এর মধ্যে ওকে আসার সুযোগ করে না দিই, তাহলে তো এটা আর এখানে কাজ করবে না, তাই না? কেমন কাজ করবে না সেটাও আমরা টেস্ট করে দেখব। যে টেস্টটা আগে করে দেখাই। এই যে দেখেন এখানে সিটি প্যারাগ্রাফ, যেটা আমরা দেখলাম যে একটা ডট নিয়ে ক্লাসের নামটা দিতে হয়, আর সিএসএস লিখতে হয় আপনার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ইন্ড, এর মাঝখানে সিএসএসটা লিখতে হয়। যেমন আমরা ওখানে যেটা করলাম কালার রেড, সেইটাই আমরা প্রাথমিকভাবে করি। কিন্তু দেখেন এখানে আমাদের যে ডিফল্ট যেটা ছিল, আমরা এখানে যেটা করেছিলাম সেটা কালারটা কিন্তু আমাদের রেড হয়নি। এবার যদি আমরা এটাকে লিঙ্ক করাই দিই সিএসএস ফাইলের সঙ্গে, তাহলে দেখেন আমাদের কালারটা রেড হয়ে গেছে। এখন যে এই কালারটা আমরা ব্রাউজারে করলাম না ওখানে করলাম, সেটা নিশ্চিত হবে কিভাবে? এই যে ক্লাসটা লেখা, সিএসএসটা লেখা, এর পাশে দেখেন এই জায়গায় যে ফাইলে সিএসএসটা করা আছে এর কিন্তু নাম দেখাচ্ছে। আপনি যদি এখানে হভার করেন তাহলে দেখেন যে এখানে ফাইলের যে লোকেশন প্যাথ সেটাও কিন্তু দেখাচ্ছে। আপনি যদি ফাইলে ওখানে ক্লিক দেন তাহলে এখানে আপনার ফাইলটা ওপেন করেও দেখাচ্ছে। তাহলে এখন আমরা নিশ্চিত হলাম যে এই সিএসএস এখান থেকেই আমাদের আসতেছে। এখন যদি একে আমরা কালারে ক্লিক দিয়ে একটু পরিবর্তন করে দিই, অন্য টাইপের কালার দিই দেখার জন্যে যে হ্যাঁ এখান থেকেই কাজ হচ্ছে। এই যে দেখেন ওখানে যে কালারটা দিছি আমরা, এখানে কিন্তু সেই কালারটাই আসতেছে। তাহলে আমরা এখন নিশ্চিত যে সিএসএস পেজ থেকেই সিএসএসটা আসতেছে। এখন দেখেন সিএসএস লিঙ্ক করালাম কিভাবে। এই যে হেডার এরিয়া, আমরা বলেছিলাম যে রিসোর্সগুলো সব আমাদের হেডার এরিয়াতেই ইনজেক্ট করতে হবে। শুধুমাত্র যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেগুলো আমরা করাবো সেইগুলো এই যে বডি ট্যাগ যেখানে শেষ হচ্ছে এর আগে লোড করাবো, হেডারের ভিতরে না, কেননা ওইটা সবার শেষে লোড হয়। তাহলে দেখেন সিএসএস লিঙ্ক করানোর জন্য এই যে লিঙ্ক বলে একটা ট্যাগ আছে, যেটার কাজ হলো বিভিন্ন ফাইলকে লিঙ্কিং করানো। এই লিঙ্কের সঙ্গে REL রিলেশনশিপ, এই রিলেশনশিপটা কি দেখেন স্টাইল শিট, অর্থাৎ যে ফাইলটা আমরা এখানে লিঙ্ক করাচ্ছি এটা হচ্ছে স্টাইল শিট আর কি। এরপরে দেখেন হার্ফ হাইপার রেফারেন্স, অর্থাৎ কোন জায়গা থেকে লোড হচ্ছে। এই স্ল্যাশটা মানে যেই ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারের ভিতরে সার্চ করবে। অর্থাৎ এই যে দেখেন আমাদের যদি এখানে দেখি HTML, এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে না, এই যে ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাইল আছে এই ফোল্ডারের ভিতরে এ খোঁজ করবে। এই ফোল্ডারের মধ্যে কি খোঁজ করবে? style.css, এই যে ফাইলের নাম সেই নামটাকে খোঁজ করবে। এই যে দেখেন style.css। এখন মনে করেন এর ভিতরে নাই আমার আর একটা ফোল্ডার আছে CSS বলে, আমার 8টা 10টা CSS এর ফাইল আছে, যেইটা আমি অর্গানাইজ করার জন্য CSS বলে একটা ফোল্ডারের ভিতরে রেখেছি। তখন দেখেন এ কিন্তু আর ওই CSSটা পাচ্ছে না। কেন কি? এর CSS এর প্যাথটা তো তখন পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখন যদি দেখেন আমি এই যে CSSটাকে অ্যাড করে দিই ক্লাস এই ফোল্ডারের নামটাকে, তার মধ্যে প্যাথটাকে অ্যাসাইন করি, তাহলে দেখেন এখানে আবার এটা কাজ করতেছে। তাহলে এখন কি হলো দেখেন, প্রথম যে ব্যাকস্ল্যাশ দিলাম এর জন্য ও কি করলো, নিজের ফোল্ডারের ভিতরে এই যে ইন্ডেক্স ফাইল যেটা সেই ফোল্ডারের ভিতরে আমাকে ও খোঁজ করে যখন এই যে CSS দিলাম এই ফোল্ডারটাকে ও ইন্ডিকেট করলো যে CSS ফোল্ডার আছে, কেননা এই শেষে তো ডট দিয়ে কোনো কিছু নেই, তার মানে এটা একটা ফোল্ডার। যদি ডট দিয়ে কোনো কিছু থাকতো তাহলে সেই ফাইলটাকেও খোঁজ করতো। এরপরে স্ল্যাশ দিলাম, তার মানে এই CSS ফোল্ডারের ভিতরে এখন খোঁজ করার জন্য চলে গেল। CSS ফোল্ডারের মধ্যে গিয়ে কি খোঁজ করলো দেখেন স্টাইল। এখন স্টাইলের শেষে আবার একটা নেম এক্সটেনশন আছে .css, তাহলে ও এখন এই style.css ফাইলটাকে খোঁজ করলো ওরে। এখন ওইখান থেকে আমাদের দেখেন ফাইলটার CSSটা নিয়ে আসলো। এখন যদি হভার করি দেখেন এখানে ওই যে সার্ভারের যে অ্যাড্রেস তার শেষে /css/style.css দেখাচ্ছে। এরপরে আবার ইস্টু দিয়ে 1 দেখাচ্ছে, অর্থাৎ এটা প্রথম লাইনের CSS। লাইন নাম্বারটা আবার কি এখানে দেখায় যে কত নম্বর লাইনে এই CSSটা করা আছে। এই যে দেখেন আমাদের এই যে 1 নম্বর লাইনে এই যে সিটি প্যারাগ্রাফ CSSটা করা, এই জন্য ওখানে 1 দেখাচ্ছে আর কি। আর এই যে প্যানেলটা আমি ওপেন করেছি এটা আমার আগেই দেখানো উচিত ছিল, আমি ভুলে গেছি, আন্তরিকভাবে দুঃখিত। এই প্যানেলটা কিভাবে ওপেন করবেন, এটার নাম হলো ইন্সপেকশন টুল, যেটাকে ডেভ টুলও বলা হয়। যদি পেজের উপর এসে মাউসে ক্লিক দেন দিয়ে এই যে ইন্সপেক্ট এখানে ক্লিক দিলে এই বোর্ডটা ওপেন হয়ে যায়। এখান থেকে আমরা কোনো ওয়েব পেজ ইন্সপেক্ট করে
তার স্ট্রাকচারটা, HTML স্ট্রাকচার দেখতে পারি, এরপরে CSS কি করা আছে সেইটা দেখতে পারি। যখন আমরা কোনো ওয়েবসাইট থেকে ইন্সপাইরেশন নিই, যে ক্লায়েন্ট দেয় যে এই ওয়েবসাইট দেখে এরকম একটা ওয়েবসাইট আমাকে করে দাও, তখন এই ইন্সপেকশনটা প্রয়োজন হয়। এবং যদি কোনো ইস্যু হয় ওয়েবসাইটে, সেটা দেখার জন্যেও প্রয়োজন হয়। কেমন ইস্যু যদি আমি এখানে দেখাই, এই সাইটটাতে দেখাই, এই যে দেখেন এখানে ক্লিক দিলে ওই বাটনটা চলে যাচ্ছে, আর এখানে কোয়ান্টিটি ফিল্ডটা আসতেছে। এখন বাটনটা চলে যাচ্ছে, এইটা মনে করেন যে বাটনটা ঠিকঠাক মতো যাচ্ছে না, কেন যাচ্ছে না সেইটা দেখার জন্য আমি এখানে ইন্সপেক্ট করে দেখতে পারি যে এখানে কি ধরনের রিয়াকশন হচ্ছে। দেখেন আমরা এখন এই যে 2 নম্বর যেটা, এইটাই দেখেন একটা আলাদা কালার হচ্ছে ওভার করলে, তার মানে এইটাকে আমরা এখন ইন্সপেকশন করছি। দেখেন এই টেক্সটের দিকে খেয়াল রাখবেন, যখন আমরা এই বাটনে ক্লিক দেব এখানে দেখেন কিছুটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে সেইটাও দেখবেন। এখানে ক্লাসটা আমি একটু বড় করে নিয়ে আসি। এখানে দেখেন যে ক্লাস যেটা আপনারা শিখলেন, এখনও টাইপ ফরম্যাট অনেক কিছু আছে, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। অ্যাট্রিবিউটটাও শিখবেন প্রয়োজন অনুপাতে, যখন অ্যাট্রিবিউটের সময় আসবে অ্যাট্রিবিউটটাও আমি শেখাবো। এখন দেখেন ক্লাস, এই যে ক্লাসটা কেবলই শিখলেন, দেখেন এখানে ক্লাস দেওয়া আছে বাটন, অর্থাৎ এই যে এলিমেন্টটা বাটনটা, কার্ড বাটন, এটার নাম, ক্লাস নেমটা হচ্ছে বাটন। যখন আমি এখানে ক্লিক দিচ্ছি দেখেন এই যে হিডেন ক্লাসটা আসতেছে। এই হিডেন ক্লাসটা যে এটা আসতেছে, এখন যদি আমরা এখানে CSS দেখি, এই যে দেখেন হিডেন ক্লাসে একটা CSS করা আছে, এই যে হিডেন ক্লাস, এতে CSS করা ডিসপ্লে নান। এই ডিসপ্লে নানটা যদি আমরা কেটে দিই তাহলে দেখেন ওই বাটনটা কিন্তু ওই জায়গাতে থেকে যাবে। আরও কিছু হয়তো CSS করা আছে অপাসিটি বা ভিজিবিলিটি টাইপের, যে জন্য বাটনটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখি আর কি কি CSS করা আছে এখানে। এই যে ভিজিবিলিটি হিডেন, দেখেন আমরা এই CSS গুলো কেটে দিলে কিন্তু বাটনটা দেখেন ওখানেই থেকে যাচ্ছে। তাহলে দেখেন যখন আমরা জানতেছি যে এই বাটনে ক্লিক দিলে এই CSS গুলো হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি যে এখানে আসলে এই CSS নেই, অথবা এই ক্লাসটা অ্যাড হচ্ছে না, তখন আমরা তাহলে বুঝতে পারতেছি যে আমার কোডে কোন জায়গাতে ভুল। যদি দেখি যে ক্লাসটাই অ্যাড হচ্ছে না, তাহলে ক্লাস অ্যাড করার জন্য আমরা যে কোয়েরিটা ইউজ করেছি বা জাভা স্ক্রিপ্ট ইউজ করেছি সেটা কাজ করছে না। যদি দেখি যে ক্লাস অ্যাড হচ্ছে কিন্তু CSS নেই, তাহলে আমরা বুঝতে পারতেছি যে CSSটা আমরা করিনি, বা CSSটাই কোথাও মিস্টেক আছে, যে জন্য CSSটা এখানে কাজ করতেছে না। তাহলে এই ডিবাগিংয়ের ক্ষেত্রে আমাদের এই ইন্সপেকশন টুলটা খুব গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পেরেছি আমরা? জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যতটুকু শিখলেন এর বেশি আমি মাথায় লোড দিতে চাচ্ছি না, যেহেতু কোডে আজকেই আমরা প্রথম আসলাম, অনেকখানি আমার মনে হয় লোড পড়ে গেল। আর যদি আপনাদের মনে হয় যে না আরেকটু নিতে পারবেন, আমি আরেকটু দেখাবো। সবার একটু মতামত চাচ্ছি এখানে আমি। আজকে থাক ভাই। এটা আজকের মতো থাক। আচ্ছা, তাহলে আজকের মতো এইটুকুই থাকলো। আপনাদের আজকের থেকে ক্লাস ওয়ার্ক শুরু। এই যে আমরা গুগল ক্লাসরুমে একটা ক্লাসরুম ক্রিয়েট করেছিলাম, আপনাদের বলেছিলাম সবাইকে ওখানে যুক্ত হতে, ওখানে আমাদের কাজে আসবে বলেছিলাম। সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? দিয়েছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি বন্ধ করে দিই। আচ্ছা, আপনাদের কাজ থাকবে এই ভিডিওটা দেখবেন এবং যতটুকু আপনাদেরকে শেখানো হলো ততটুকু আপনারা প্র্যাকটিস করে ক্লাসরুমে, আমি আগামী বৃহস্পতিবারে ক্লাসরুম থেকে একটা ইনভাইটেশন পাঠাবো আপনাদেরকে। ক্লাসরুমে একটা টপিক ক্রিয়েট করে দিব, সেই টপিকে আপনারা আপনাদের কাজটা জিপ করে আপলোড করবেন। জিপ করে আপলোড করবেন কিভাবে দেখেন, আমি ভিডিও রেকর্ডারটা বন্ধ করে দিই।